মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের সাথে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর সরাসরি কোনো সম্পর্ক থাকার কথা নয়, কিন্তু ভূ রাজনীতির দাবা খেলায় অসম্ভব বলে কিছুই নেই। গভীর রাতে যখন ভারতের মাটি থেকে একটি বিশেষ বিমানে করে 250 জন ভারতীয় নাগরিক ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে গিয়ে নামে, তখন সেই আগমনকে সাদরে গ্রহণ করতে নীল সাদা বেলুন আর প্ল্যাকার্ড নিয়ে হাজির হয় খোদ ইসরায়েলি কর্তা ব্যক্তিরা। দৃশ্যত এটি একটি ধর্মীয় প্রত্যাবর্তনের গল্প মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বা জনতাত্ত্বিক কাঠামোর আমূল পরিবর্তনের এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মাস্টার প্ল্যান। এই পরিকল্পনায় একদিকে যেমন ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, অন্যদিকে নরেন্দ্র মোদীর শাসনাধীন ভারতের চরম উদাসীনতায় মণিপুরের জাতিগত সংঘাতকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করছে ইসরায়েল। আর এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের ঘাড়ের উপর তৈরি হচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক নিরাপত্তা ঝুঁকি। শুরুতেই আসা যাক এই মানুষগুলো আসলে কারা এবং কেন তারা হঠাৎ করে মধ্যপ্রাচ্যের এমন একটি সংঘাতপূর্ণ অঞ্চলে উড়ে যাচ্ছে সেই প্রশ্নে। ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যে বসবাসকারী কুকি সম্প্রদায়ের একটি অংশ নিজেদেরকে দাবি করে বেনয় বেনাসে বা বেনাসের সন্তান হিসেবে। বাইবেলের পিথোলজি অনুযায়ী প্রাচীন ইসরায়েল গঠিত হয়েছিল 12টি গোত্র বা ট্রাইব নিয়ে। 722 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরিয়ানদের হামলায় ইসরায়েলের 10টি গোত্র সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যায়। কুকি সম্প্রদায়ের এই অংশটির দাবি তারা সেই হারিয়ে যাওয়া গোত্রেরই বংশধর। হাজার বছর ধরে পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চীনের বুক চিরে তারা নাকি একসময় এসে থিতু হয়েছিল এই ভারতীয় উপমহাদেশে। যদিও তাদের চেহারায় মঙ্গোলীয় ছাপ স্পষ্ট এবং তাদের ভাষা সম্পূর্ণ তিব্বতী বর্মী ঘরানার, তবুও 1970-এর দশকে কিছু ইসরায়েলি নৃবিজ্ঞানী হঠাৎ করে আবিষ্কার করেন যে কুকিদের কিছু প্রাচীন রীতিনীতির সাথে ইহুদিদের অদ্ভুত মিল রয়েছে। এরপর থেকেই শুরু হয় এক নতুন মনস্তাত্ত্বিক খেলা। বিংশ শতাব্দীর শুরুতে পশ্চিমা মিশনারিদের প্রভাবে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল তাদেরই একটি বড় অংশকে নতুন করে ইহুদি ধর্মে ধর্মান্তরিত করার এক সুদূর প্রসারী প্রকল্প হাতে নেয় ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন এত বছর পর হাজার মাইল দূরের এই মঙ্গোলীয় চেহারার ভারতীয়দের আপন করে নিতে চাইছে? এর উত্তর লুকিয়ে আছে ইসরায়েলের বর্তমান সংকটের গভীরে। 2023 সালে হামাসের হামলার পর থেকে ইসরায়েল এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমত, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে যে অবৈধ বসতিগুলো ইসরায়েল গড়ে তুলেছে সেখানে বসবাস করার জন্য তাদের প্রচুর ইহুদি জনসংখ্যা প্রয়োজন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার পর সেই শূন্যস্থান পূরণের জন্য ইসরায়েল ল অব রিটার্ন বা প্রত্যাবর্তনের আইনের অপব্যবহার করছে। তারা বিশ্বের যে প্রান্তেই সামান্য ইহুদি কানেকশন পাচ্ছে সেখান থেকেই মানুষ উড়িয়ে আনছে। দ্বিতীয়ত, যুদ্ধের কারণে ইসরায়েল তাদের ভূখণ্ডে ফিলিস্তিনি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। থাইল্যান্ড বা নেপালের মতো দেশগুলো থেকে আসা বিদেশি শ্রমিকরাও প্রাণ ভয়ে ইসরায়েল ছেড়ে পালিয়েছে। ফলে চরম এক শ্রম সংকটে পড়েছে নেতানিয়াহু সরকার। অর্থনীতিকে সচল রাখতে এবং অবৈধ বসতিগুলোকে সস্তায় শ্রমিকের যোগান দিতে তাদের এখন এই মেনাসদের প্রয়োজন, অর্থাৎ ধর্মের টোপ দিয়ে মূলত এই ভারতীয়দের সস্তা শ্রমিক এবং মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্যই যুদ্ধ বিধ্বস্ত গাজা এবং পশ্চিম তীরের চরম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তাদের বসতি গড়তে বাধ্য করা হচ্ছে। এবার দৃষ্টি দেয়া যাক ভারতের দিকে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার কিভাবে এই বিষয়টিকে দেখছে। 3 বছরের বেশি সময় ধরে ভারতের মণিপুর রাজ্য জ্বলছে। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যকার এই জাতিগত দাঙ্গায় হাজার হাজার মানুষ গৃহহীন, শত শত মানুষের মৃত্যু হয়েছে। নরেন্দ্র মোদীর সরকার এই দাঙ্গা থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং বিশ্লেষকদের অনেকেই মনে করেন এই অস্থিতিশীলতা জিইয়ে রাখার পেছনে রাজনৈতিক মেরুকরণের একটা সূক্ষ্ম কৌশল রয়েছে দিল্লির। মণিপুরের এই চরম দারিদ্র্য, বেকারত্ব এবং জীবনের নিরাপত্তাহীনতা এই বেনয় বেনাসেদের ভারত ছাড়তে সবচেয়ে বেশি প্ররোচিত করেছে। যেখানে মণিপুরের একজন মানুষের মাথাপিছু আয় বছরে মাত্র $1200, সেখানে ইসরায়েলের মাথাপিছু আয় $55,000 উপরে। তাই জীবন বাঁচানোর তাগিদ এবং উন্নত অর্থনৈতিক ভবিষ্যতের লোভী এই দেশ ত্যাগের মূল কারণ। কিন্তু মোদী সরকার কেন তাদের নাগরিকদের এভাবে অন্য দেশের ডেমোগ্রাফিক গেমের দাবার ঘুঁটি হতে দিচ্ছে? এর কারণ হতে পারে দুটি।
প্রথমত, কুকি সম্প্রদায়কে সরিয়ে দিতে পারলে মণিপুরের অভ্যন্তরীণ সমীকরণ মোদী সরকারের জন্য কিছুটা সহজ হয়। দ্বিতীয়ত, ইসরায়েলের মতো কৌশলগত মিত্রকে শ্রমিকের যোগান দিয়ে খুশি রাখা, অর্থাৎ নিজের দেশের নাগরিকদের সুরক্ষার বদলে তাদের এক অনিশ্চিত যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়াকেই শ্রেয় মনে করছে ভারতীয় প্রশাসন। তবে এই পুরো সমীকরণে সবচেয়ে বড় চিন্তার কারণটি লুকিয়ে আছে বাংলাদেশের জন্য। ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলটি ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের সংযোগস্থলে অবস্থিত এই অঞ্চলে পশ্চিমা এবং ইসরায়েলি ইন্টেলিজেন্সের দীর্ঘমেয়াদী নজর রয়েছে বলে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা অনেক আগে থেকে সতর্ক করে আসছেন। সেভেন সিস্টার্সকে ঘিরে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের যে গুঞ্জন মাঝে মধ্যে শোনা যায়, সেখানে ইসরায়েলের এই হঠাৎ অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে। একটি চরম অস্থিতিশীল অঞ্চলে ইসরায়েল ভিত্তিক সংস্থাগুলোর আনাগোনা, অর্থায়ন এবং সেখানকার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে সরাসরি মদত দেয়া বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। ইসরায়েল যদি এই অঞ্চলের মানুষদের নিজেদের লোক বলে দাবি করতে শুরু করে এবং তাদের রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়, তবে খুব সহজেই তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলে একটি শক্ত ঘাঁটি গাড়তে সক্ষম হবে। আর বাংলাদেশের দোরগোড়ায় মোসাদ বা ইসরায়েলি লবির এই প্রচ্ছন্ন উপস্থিতি ঢাকার জাতীয় নিরাপত্তার জন্য কখনোই সুখকর হতে পারে না। বাংলাদেশ এমনিতেই মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সংকট নিয়ে এক নীরব যুদ্ধ মোকাবিলা করছে। তার উপর উত্তর পূর্ব সীমান্তে যদি নতুন করে কোনো আন্তর্জাতিক গোয়েন্দা বা সামরিক শক্তির ছায়া পড়ে, তবে তা পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই নষ্ট করবে। ফিলিস্তিনের মাটিতে যা ঘটছে তা শতাব্দীর অন্যতম বড় মানবাধিকার লঙ্ঘন। নিজ ভূমি থেকে স্থানীয় মুসলিমদের তাড়িয়ে দিয়ে সেখানে হাজার মাইল দূর থেকে আনা মানুষদের বসিয়ে দেয়াটা কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না। ইসরায়েল ধর্মের দোহাই দিয়ে মূলত সাম্রাজ্যবাদী আগ্রাসন চালাচ্ছে, আর এই আগ্রাসনের শিকার হচ্ছে দুই তরফের মানুষই। একদিকে ফিলিস্তিনিরা হারাচ্ছে তাদের মাতৃভূমি, অন্যদিকে ভারতের পাহাড় থেকে যাওয়া সহজ সরল মানুষগুলো ইসরায়েলের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের বলি হতে গিয়ে পড়ছে রকেট আর বোমার নিশানায়। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল যে নির্লজ্জভাবে অবৈধ বসতি স্থাপন করে চলেছে, বিশ্ব সম্প্রদায় তার কোনো কার্যকর প্রতিবাদ তো করছেই না, বরং পরাশক্তিগুলো পরোক্ষভাবে একে মদত দিয়ে যাচ্ছে। মণিপুরের এই বেনয় বেনাশেদের গল্পটি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর দেশত্যাগের গল্প নয়, এটি বর্তমান বিশ্বের এক নির্মম বাস্তবতার দলিল, যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের ভূ রাজনৈতিক হিসাব মেলাতে সাধারণ মানুষের বিশ্বাস, দারিদ্র্য এবং নিরাপত্তাহীনতাকে নির্দয়ভাবে ব্যবহার করে। ইসরায়েলি বাহিনীর রাজনৈতিক দাবা খেলার এই নোংরা ছকে পড়ে এই মানুষগুলো হয়তো মধ্যপ্রাচ্যের বারুদের ধোঁয়ায় একদিন হারিয়ে যাবে। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিতে বেড়ে ওঠা একটি সম্প্রদায় তাদের নিজস্ব শেকড় ভুলে এক অলীক কল্পনার পেছনে ছুটে চলেছে। আর নরেন্দ্র মোদীর ভারত এই চরম মানবিক বিপর্যয়কে পাশ কাটিয়ে কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। এই পুরো ঘটনার দিকে বাংলাদেশকে রাখতে হবে তীক্ষ্ণ নজর, কারণ আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় কখন কার চাল কার দিকে ঘুরে যায় তা আগে থেকে বলা মুশকিল। প্রতিবেশী রাষ্ট্রের সীমানার ভেতরে তৃতীয় কোনো আগ্রাসী শক্তির এই সূক্ষ্ম প্রবেশাধিকার বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে দেশের নীতি নির্ধারকদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন। দর্শক, নিয়মিত এমন গভীর ও তথ্যবহুল ভূ রাজনৈতিক বিশ্লেষণে ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও সত্য তুলে ধরতে উৎসাহিত করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।